Hello and welcome to the Shukal Podhar Show. Today, once again, we have with us eminent orthopedic surgeon and the chairman of the Thalassemia Prevention Committee, Rotary International District 3291, Sun City, Kolkata, Dr. Ramendu Home Choudhury. Welcome to Shukal Podhar Show. Thank you very much. Thanks. How do you feel after coming back to this show once again? Beautiful. So why do you continuously harp on the same string, thalassemia? Why do you always talk about COVID for last 1.5 years? Because awareness is a thing. গণ সচেতনতা এটা একবার বললে হয় না, বারবার বলতে হয়। এই রোগটা থ্যালাসেমিয়া রোগটা ম্যালেরিয়া নয়, এই থ্যালাসেমিয়াটা কোভিড নয়, টিউবারকুলোসিস নয়, এটা কোনো ইনফেকশন নয়, এটা লাইফস্টাইল ডিজিজ নয় যে আমি দেরি করে রাত্রিরে ঘুমোই তার জন্য আমার থ্যালাসেমিয়া হয়ে গেল, বা কোনো ডাক্তারের ভুলে বা ব্লাড ট্রান্সফিউশনে গন্ডগোল হয়ে গেছে। মানে নোন যত দোষ দেওয়া যেতে পারে হাসপাতালের ওপরে, সেই সবগুলোর একটাও দায়ী নয় থ্যালাসেমিয়ার জন্য। তাহলে জিনিসটা কি? দেখা গেছে যে দিস ইজ এ পিওরলি জেনেটিক ডিসঅর্ডার, জন্মগতভাবে আসে, বাবা মা অজান্তে না জেনে সেটা ট্রান্সমিট করেন টু দ্য অফস্প্রিং। এবং ইন্টারেস্টিংলি এখানে ডমিনেন্ট বাবা বা ডমিনেন্ট মা বলে কিছু নেই, এটা ইকুয়ালি শেয়ার্ড বাই প্যারেন্টস। মা এবং বাবা ইকুয়ালি শেয়ার করেন তাঁদের যে জিন, যে জিনটা থ্যালাসেমিয়া রোগটাকে ক্যারি করে, মানে বাংলায় বলছি বাহক, যে বহন করে বা যে ক্যারি করে, ক্যারিয়ার। এই থ্যালাসেমিয়া জিনটাকে যে ক্যারি করেন দুজনকেই কিন্তু ইকুয়ালি হতে হবে, 50% বাবা 50% মা, তাহলেই থ্যালাসেমিয়াটা হতে পারে। সো সাচ ইজ সিম্পল থিং। আমরা উৎসমুখ জানি, তা উৎসমুখ বন্ধ করতে পারছি না। তার কারণ হচ্ছে আমরা অ্যাওয়্যার নই, আমরা বুঝি না বা বুঝতে চাই না। তার কারণ হচ্ছে আমরা সাফার করি না ডাইরেক্টলি। এই হয় শিশুদের হয় এই রোগটা, মৃত্যু হয় শিশুদের, বয়স্কদের কিছু হয় না, কিন্তু বয়স্করা মেন্টালি, ফিজিক্যালি, ইকোনমিক্যালি সাফার করে। তো সেখানে আমাকে বারবার জিনিসটাকে নিয়ে আসতে হবে এমন একটা জায়গায় যেখানে আমরা স্বতঃপ্রবৃত্ত হয়ে ভাববো যে না, এই লোকটা যখন এতগুলো কথা বলছে থ্যালাসেমিয়া নিয়ে, নিশ্চয়ই এর মধ্যে কোনো দম আছে। আর আমরাও বোঝাতে চাইছি যে থ্যালাসেমিয়ার রোগটাকে যদি আমি চিরতরে নির্মূল করে দিতে পারি, সম্ভব, 100% সম্ভব, তাহলে আমি অনেক দিকে গেইনার হতে পারি। তাহলে আমরা কেন বারবার এই অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো করে যাব না? তারপর আমার মনে হচ্ছে যে ভিউয়ার্সদের মনে হতে পারে যে যখনই কেউ তোমার ইন্টারভিউ নেয় তখনই থ্যালাসেমিয়া শব্দটা বুমেরাঙের মতো তাদের কাছে ফিরে ফিরে বারবার আসে। সেটা দু রকমের। কেউ যদি মনে করে যে সমুদ্র পাড়ে বসে আছি, সমুদ্রে কয়েকজন ডুবছে, আমি তো ডুবছি না, সেটা একটা হতে পারে। আর আরেকটা সেইন পার্সন যারা, ওদের বোঝা উচিত যে যে প্র্যাকটিক্যাল প্রবলেমটা আমি একটু নজর দিলে পুরোপুরি সলভ করতে পারি, এবং সেটা যদি সলভ করি তাহলে কয়েক মিলিয়ন শিশু বেঁচে যায়, কয়েক মিলিয়ন শিশু মৃত্যু বন্ধ করা যায়, কয়েক মিলিয়ন ডলার প্রতি বছর সেভ করা যায়, কয়েক মিলিয়ন ডলার রক্ত যে রিজার্ভ থেকে, আমাদের যে ন্যাশনাল ব্লাড রিজার্ভ, সেখান থেকে যত রক্ত বছরে দরকার হয়, প্রায় 2 মিলিয়ন ভারতবর্ষে, সেটাকে সেভ করা যায়। কত কোটি টাকা সেভ করা যায়। সবচেয়ে বড় কথা, বাচ্চাদের যে অসহনীয় কষ্ট, সেটা যদি আমি ফিল করতে না পারি তাহলে শিক্ষিত হয়ে কোনো লাভ নেই। তাহলে জন্তু জানোয়ারের সাথে মানুষের তফাৎটা কোথায়? আমি জানতে পারছি, আমি প্রথমেই বলেছি, অজান্তে আমরা ট্রান্সমিট করতে পারি, কিন্তু জানার পরে কেন ট্রান্সমিট করছি? আমি আজকে জানি কোভিড কিভাবে হয়,
তাহলে আমি কোভিডকে আমি ডেকে আনছি কেন? হুম কোভিডকে বলা হয় কোভিডের একটা ইগো আছে। কোভিড এমনি এমনি তোমার শরীরে আসবে না, আনলেস ইউ ইনভাইট। হুম তুমি ইনভাইট করে কোভিডকে ঘরের মধ্যে নিয়ে আসছো, তুমি পাশাপাশি বসে থাকছো, তুমি মুখ মাস্ক দিয়ে ঢাকছো না, হুম তুমি হাত ধুচ্ছ না, তোমার ইমিউনিটি একেবারে কম, হুম। কোভিড আসবে। হুম ঠিক সেরকম থ্যালাসেমিয়া রোগটা মেডিটেরিয়ান এরিয়ার রোগ, ভূমধ্যসাগরীয় অঞ্চলের রোগ, যেটা সারা পৃথিবীতে এখন ছড়িয়ে গেছে। কোভিড প্যান্ডেমিকের জন্য পৃথিবী কাঁপছে, থ্যালাসেমিয়া এপিডেমিক কিন্তু সাংঘাতিক হারে বাড়ছে। ভারতবর্ষ, বাংলাদেশ, শ্রীলঙ্কা, এইসব সব জায়গাতে হুম বিপুল হারে থ্যালাসেমিয়া বাড়ছে। আর থ্যালাসেমিয়া রোধ করার জন্য আমরা কিন্তু থ্যালাসেমিয়া চিকিৎসার কথা একবার বলছি না। আমি এখানে অ্যাপিল করতে আসিনি থ্যালাসেমিয়া রোগী হলে কি চিকিৎসা করব। হুম আমি চাইছি থ্যালাসেমিয়া নতুন যেন একটা শিশুও জন্ম না নেয়। হুম তাহলে যে থ্যালাসেমিয়া রোগীরা বেঁচে আছেন তাদের আমরা ভালোভাবে চিকিৎসা করতে পারব। হুম এই যে 8th of May, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল থ্যালাসেমিয়া ডে, হুম সেখানে সারা পৃথিবী ব্যাপী সেটাকে উদযাপন করা হয়। আমি একটা জিনিস বুঝি না, উদযাপন মানে কি উৎসব? এটা তো উৎসব নয়, হুম হুম এটা মনে করা, রিমেমব্রেন্স, হুম যে আমাদের সাবধান হতে হবে যে থ্যালাসেমিয়া রোগটা যেটাকে পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় সেটাকে আমি কেন থাকতে দিচ্ছি। হুম একটা থ্যালাসেমিয়া রোগী যদি জন্ম নেয়, হুম সেই বাচ্চাটি যে পরিবারে জন্ম নিল সেই পরিবারে একটা বিভীষিকা নিয়ে আসবে। হুম। কারণ এই বাচ্চাটা বিনা চিকিৎসাতে 6 বছরের বেশি বাঁচবে না। হুম আবার মজা হচ্ছে চিকিৎসা কিছু নেই, ওকে বাঁচিয়ে রাখা হয় রক্ত দিয়ে, হুম ট্রান্সফিউশনের মাধ্যমে ওকে বাঁচিয়ে রাখা যায় 17 বছর, 18 বছর, 20 বছর। হুম এই আশায় যে কোভিডে যেমন ভ্যাকসিন তৈরি হচ্ছে, এই আশায় যদি কোনো চিকিৎসা বেরোয় থ্যালাসেমিয়া, সেই আশায়, কিন্তু কোনো চিকিৎসা নেই। হুম আর সেই শিশুটি মারা যায় হার্ট অ্যাটাকে, কারণ শরীরে এত লোহা জমতে থাকে, আয়রন ইন অ্যাবান্ডেন্স, প্রচুর আয়রন জমে যায় শরীরে। কারণ যত ব্লাড নিচ্ছে প্রতি বোতল বাদের সাথে সাথে 200 মিলিগ্রাম করে আয়রন এক্সট্রা শরীরে ঢুকছে। তো আমার শরীরে যতটুকু আয়রন দরকার তার চেয়ে বেশি আয়রন হয়ে যাচ্ছে, কিন্তু সেই আয়রন আমার হিমোগ্লোবিন তৈরি করতে কোনো সাহায্য করছে না। এটা টোটালি, যেটা বললাম, জেনেটিক ডিসঅর্ডার। তো আমি বাবা আর মা বিয়ের আগে যদি একটু সাবধান হন যে ওরা দুজনেই যাতে ক্যারিয়ার না হন, তাহলেই কিন্তু প্রবলেম ইজ সলভড। তাহলেই থ্যালাসেমিয়া কখনোই হবে না, গ্যারান্টেড। Now, what is the theory behind this horoscope to microscope? দ্য থিং ইজ, হরোস্কোপ বা কুষ্টিটা আমাদের দেশে প্রচলিত কেন? ওয়াই? আমরা সবসময় চেয়েছি যে শ্রেষ্ঠ বিয়ে হোক, সবচেয়ে ভালো কম্বিনেশন হোক, তার ফলে শ্রেষ্ঠ শিশুর জন্ম হোক, নীরব শিশুর জন্ম হোক। তার ফলে কুষ্টি বা গ্রহ নক্ষত্রের পজিশন দেখে স্থির করা হতো, এবং তখন সেই সময়তে কুষ্টিটাকে মানা হতো মোস্ট মডার্ন অ্যাট দ্যাট টাইম। এটা হাসির কথা নয়, কুষ্টিটা ওয়াজ মোস্ট মডার্ন, যে সেই সময় কুষ্টি ছাড়া অন্য আর কোনো কিছু রাস্তা আমার জানা ছিল না। এখন আমরা বলছি কুষ্টি মিলিয়ে যদি রাজজোটক হয়, কিন্তু রক্তের মিলটা যদি আমরা না দেখি বা রক্তের অমিলটা যদি আমরা জাজ না করি, তাহলে কিন্তু ক্যাটাস্ট্রফি ডেকে আনবে। তাহলে আমাদের স্লোগানটা হচ্ছে ডু নট ডিপেন্ড অন হরোস্কোপ অনলি। তুমি ব্লাডটাকে টেস্ট করাও মাইক্রোস্কোপের নিচে, তুমি দেখো যে যিনি প্রসপেক্টিভ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, ওরা দুজনেই যাতে ক্যারিয়ার না হন বা বাহক না হন, এবং সেটা টেস্ট করা হয় মাইক্রোস্কোপ। সো দ্য স্লোগান ইজ হরোস্কোপ টু মাইক্রোস্কোপ। দ্যাট ইজ দি মোস্ট সায়েন্টিফিক নাও। আজকে প্রতিটি জিনিস সায়েন্টিফিক্যালি আমরা জাজ করি। এই যে ছবিটা উঠছে, এটা সায়েন্স। সায়েন্সটাকে খেলো করে দেওয়াটা উচিত নয়। সবসময় পাস্ট রেফারেন্স না দিয়ে, পাস্টের লাস্ট ফেজে দ্যাট ওয়াজ দ্য মোস্ট মডার্ন। তখনকার দিনে তীর ধনুক ওয়াজ দ্য মোস্ট মডার্ন, তলোয়ার ওয়াজ দ্য মোস্ট মডার্ন দেন,
প্রস্তর যুগের পরে তলোয়ারটা এলো, তলোয়ারের পরে আজকে রাইফেল আসছে, ঠিক সেরকম হরস্কোপের পরে মাইক্রোস্কোপটা এসে আমাদের দেখতে হবে রাইট সিলেকশন অফ পার্টনার হচ্ছে কিনা। বিয়েটা কিন্তু এত এলেবেলে জিনিস নয়। বিয়েতে যে পার্টনাররা আসবে সেই দুজন পার্টনার যাতে রাইট ম্যাচ হয়, ম্যাচিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ম্যাচ যদি না করে তাহলে কিন্তু ডিজাস্টার হয়ে যাবে। What is the treatment for a thalassaemic patient? অ্যাট প্রেজেন্ট দ্যার ইজ নো ট্রিটমেন্ট, কোনো চিকিৎসা নেই। কিন্তু থ্যালাসেমিয়া বেবিদের বাঁচিয়ে রাখা হয় বাই প্রোভাইডিং ব্লাড ট্রান্সফিউশন। আমি রেগুলার ব্লাড ট্রান্সফিউজ করব। আমার মেইন গন্ডগোলটা কোথায় থ্যালাসেমিয়ার? থ্যালাসেমিয়াতে হিমোগ্লোবিন লেভেলটা, যেটা ইজ সো ভেরি ইম্পর্ট্যান্ট, হিমোগ্লোবিন লেভেলটা কমে যায়। আমাকে দেখতে হবে যে হিমোগ্লোবিন লেভেলটা 9 এবং 10-এর মধ্যে রাখতেই হবে। 9 এবং 10-এর মধ্যে হিমোগ্লোবিনটা রাখার জন্যে যতটুকু ব্লাড দেওয়া দরকার ততটুকু ব্লাডই দিতে হবে। কাউকে মাসে একবার, কাউকে মাসে দুবার, কাউকে মাসে 3 বার, কোনো লোককে সপ্তাহে একবার করে ব্লাড ট্রান্সফিউশন দিতে হয়। প্যারামিটার হচ্ছে 9 থেকে 10-এর মধ্যে হিমোগ্লোবিন রাখতেই হবে, কারণ ওর শরীরে নতুন হিমোগ্লোবিন তৈরিই হচ্ছে না। আর হিমোগ্লোবিন না থাকলে অক্সিজেন ক্যারি করতে পারবে না, আর অক্সিজেন ক্যারি না করতে পারে মাল্টি অর্গান ফেইলার হয়ে শিশুটি মারা যায়। তার সাথে চিকিৎসাতে একটা হচ্ছে হিমোগ্লোবিনটা বাড়িয়ে পেশেন্টকে বাঁচানোর চেষ্টা করা হয়, আর দ্বিতীয় হচ্ছে শরীরে যে এক্সট্রা আয়রনগুলো ঢুকছে প্রতি ট্রান্সফিউশনে, সেটাকে যদি আমি বের না করি, সেই এক্সেস আয়রনটা লিভার, প্যানক্রিয়াস, স্প্লিন, হার্ট তাতে গিয়ে বসে পড়ে এবং বাচ্চাটি মারা যায় বিকজ অফ হার্ট ফেলার, লিভার ফেলার। তার জন্ডিস হতে পারে, তার ডায়াবেটিস হতে পারে, স্প্লিন বড় হয়ে যেতে পারে, স্প্লিন রিমুভ করার দরকার হতে পারে মেকানিক্যালি। তার ফলে আবার কমপ্লিকেশনস আসতে পারে। তার মানে ওয়ান আফটার অ্যানাদার কমপ্লিকেশনস আসতেই থাকবে। যখন বাচ্চাটির বয়স 10 বছর কমপ্লিট করে যাবে, 10 বছর অবধি বাচ্চাটি বেশ সুস্থ রাখা যাবে ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমে। অ্যান্ড দেন একই সাথে এটাকে বলে চিলেশন, আয়রনটাকে বের করতে হয় এবং তার মাধ্যমে আমরা ছেলেটাকে বা বাচ্চাটাকে বাঁচিয়ে রাখতে পারি। দেখা গেছে এর পেছনে একটা প্রচুর খরচা আছে, ইনভেস্টিগেশনের খরচা, ট্রিটমেন্টের একটা খরচা। তো ইন্টারন্যাশনাল জার্নাল বলছে আমি যদি মাসে 1 লক্ষ টাকা খরচা করতে পারি ফর এ সিঙ্গল বেবি, একটি শিশুর জন্যে যদি 1 লক্ষ টাকা খরচা করতে পারি, তাহলে শিশুটিকে বহুদিন বাঁচিয়ে রাখা যেতে পারবে, সুস্থভাবে বাঁচিয়ে রাখা যেতে পারবে, ও চাকরিও করতে পারবে, অনেক কিছু করতে পারবে। কিন্তু আমার প্রশ্ন খুব সিম্পল, তার জন্যে তো এই নয় যে আমি 1 লক্ষ টাকা ডাক্তারকে দিয়ে দিলেই সে ভালো হয়ে যাবে। তাকে সেই ব্লাড নিতে হবে, তার চিলেশন করা দরকার হবে, কন্টিনিউয়াস সার্ভেলেন্সের মধ্যে সে থাকবে, একটা গিনিপিগ টাইপ লাইফ সে লিড করবে, এবং তার সাথে এত লক্ষ টাকা খরচ করবে। কজন আমাদের ভারতবর্ষে কজন মাসে 1 লক্ষ টাকা রোজগার করে? সেখানে একটা শিশুর পেছনে 1 লক্ষ টাকা শুধু দেয়া, এটা টোটালি আমার মনে হয় থিওরিটিক্যাল এক্সারসাইজ। আরেকটা চিকিৎসা আছে, সেটাকে বলা হয় বোন ম্যারো ট্রান্সপ্লান্ট। আমাদের বোন ম্যারোটাকে নষ্ট করে দিয়ে, সরিয়ে দিয়ে ফ্রেশ ম্যারো ঢোকাতে হয়। তার খরচাও খুব কম, মাত্র 25 থেকে 30 লক্ষ টাকা। কতজনের পক্ষে সম্ভব? এবং সেখানেও 80% সাকসেস, 20% কিন্তু সাকসেসফুল নয়। তো সবচাইতে সুস্থ জিনিস, সবচাইতে সহজতম জিনিস হচ্ছে যাতে নতুন থ্যালাসেমিয়া রোগী জন্ম না নেয়। সেটা তো আমার হাতে আছে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমি কি দেখাতে পারি? একটা এক্সাম্পল দেখাচ্ছি। এটা যদি, এই যে হোয়াইটটা, এটা যদি বাবা হয়, বাবার জিন হোয়াইট, মানে জিন ক্যারি করছে না থ্যালাসেমিয়া জিন, হোয়াইট, দুজনই নর্মাল, বাহক নন, দুজনই বাহক নন, অতএব থ্যালাসেমিয়া হওয়ার কোনো সম্ভাবনাই নেই। এবারে বাবা বা মায়ের মধ্যে একজন নর্মাল আর একজন যদি বাহক হন, মানে একটা সাইড ডিসকালার্ড হচ্ছে, একটা হাফ আছে, কারণ আমাদের 23 জোড়া ক্রোমোজোম আছে। 23 জোড়ার মধ্যে 23টা আসে বাবার কাছ থেকে, 23টা আছে মায়ের কাছ থেকে।
এটা মিলে একটা শিশুর জন্ম নেয়, 23 জোড়া হয়ে যায়, 23 পেয়ার। তো যদি একজন নর্মাল থাকে, বাহক না হন, আর একজন যদি বাহক হন, তাহলেও কিন্তু থ্যালাসেমিয়া কখনোই হবে না, নেভার, গ্যারান্টিড। যদি বাবা মা একজন বাহক হন আর আরেকজনও, দম্পতির আরেকজনও যদি বাহক হন, দুজনেই যদি বাহক হন, তাহলেই there is a possibility থ্যালাসেমিয়া হওয়ার। তার মানে কি সবাই বাহক, সবাই থ্যালাসেমিয়া হয়ে যাবে? না, তাহলে থ্যালাসেমিয়া হবে 25%। মানে দুজনেই যদি ক্যারিয়ার হয় তাহলেই থ্যালাসেমিয়া হবে, তারও সম্ভাবনা মাত্র 25%। তাতেই আমাদের ভারতবর্ষে 20 লক্ষ ইউনিট ব্লাড প্রতি বছর ব্যবহার হচ্ছে থ্যালাসেমিয়া বাচ্চাকে বাঁচিয়ে রাখার জন্য। কয়েক মিলিয়ন শিশু মারা যাচ্ছে, $মিলিয়ন খরচা হচ্ছে, আর অকল্পনীয় কষ্ট, ব্যথা, দুঃখ বাবা বা মায়ের, এটা কিন্তু পয়সা দিয়ে জাজ করা যায় না। আর এটা টোটালি আমাদের হাতে আছে। আমরা শুধু রিকোয়েস্ট কি করব, একজন ক্যারিয়ার বাবা যদি উনি টেস্ট করে দেখেন যে উনি ক্যারিয়ার, বিয়ের আগে উনি টেস্ট করে যদি দেখেন উনি ক্যারিয়ার, কীভাবে টেস্ট করবেন? একটা মাত্র ব্লাড টেস্ট জীবনে একবার, একটা ব্লাড টেস্ট, HPLC টেস্ট বলে। এই টেস্টটা যদি করে দেখা যায় যে উনি ক্যারিয়ার, তাহলে উনি চাইবেন একজন নন ক্যারিয়ারকে বিয়ে করতে। একজন নন ক্যারিয়ার তিনি একটা ক্যারিয়ারকে অবশ্যই বিয়ে করতে পারেন, কোনো ভয় নেই। মানে এই কম্বিনেশন ইজ অ্যাবসলিউটলি পারফেক্ট। কিন্তু যদি দুজন ক্যারিয়ার হন, দুজনেই যদি জানেন যে আমরা ক্যারিয়ার, তাহলে এখানে দুটো রাস্তা আছে। এক, আমরা বিয়ে করছি না। দুই, আমরা বিয়ে করছি কিন্তু কোনো ইস্যু নিচ্ছি না। তিন, আমরা বিয়ে করছি, ইস্যুও নিচ্ছি কখন? যখন আমার মিসেস ইজ প্রেগনেন্ট, তখন 12 সপ্তাহ মানে 3 মাসের মাথায় আমি দেখে নিতে চাই যে শিশুটি এসছে ইউটেরাসে সেটা থ্যালাসেমিয়া না নর্মাল। সেটা একটা টেস্ট করা যায়, ভেতর থেকে ফ্লুইড নিয়ে টেস্ট করা যায়। যদি দেখা যায় যে বেবিটা 75%-এর মধ্যে আছে, মানে থ্যালাসেমিয়া নয়, তাহলে প্রেগন্যান্সি উইল কন্টিনিউ। আর যদি দেখা যায় যে বেবিটা 25%-এর মধ্যে আছে, তাহলে অ্যাবর্শন হয়ে যাবে। তাহলে প্রথম কথা হচ্ছে আমি একটা ব্লাড টেস্ট করব, করে দেখে নেবো আমার স্ট্যাটাসটা কি। আমি ক্যারিয়ার নই, কোনো চিন্তা নেই। আমি যদি ক্যারিয়ার না হই, আমি যাকে বিয়ে করতে যাচ্ছি সে ক্যারিয়ার হলেও কোনো আপত্তি নেই। যদি আমি ক্যারিয়ার হই, তাহলে আমি জানতে চাইবো আমার যে স্পাউস সে ক্যারিয়ার কি না। যদি সেও ক্যারিয়ার হয়, তাহলে ডিসিশন দুটো, ওয়ান, আমরা বিয়ে করছি না, অর বেবি নিচ্ছি না, আমরা অ্যাডপ্ট করতে পারি। অথবা থার্ড অপশন, আমরা জেনে শুনে বিয়ে করছি, যে 25% চান্স আছে ইন ইচ প্রেগনেন্সি। যতবার প্রেগনেন্ট হবেন আমার মিসেস, ততবার 25% চান্স হবে থ্যালাসেমিয়া হওয়ার। তো সেটার জন্যে 3 মাসের মধ্যে, উইদিন 3 মান্থস, কারণ এটা স্পেসিফিক, অ্যাবর্শন 20 সপ্তাহের পরে অ্যালাউড নয়। তবে আমাকে 12 সপ্তাহের মধ্যে আমি টেস্টটা করে দেখে নেব যে আমার পেটে যে শিশুটি এসছে সে 25%-এর মধ্যে মানে থ্যালাসেমিক, আর 75%-এর মধ্যে যে নর্মাল। যদি 75% হয়, প্রেগন্যান্সি উইল কন্টিনিউ, আর যদি 25%-এর মধ্যে হয়, অ্যাবর্শন করতে হবে। So what are your plans in this regard? What are you doing, or rather you will do? Number one, awareness program, multiple awareness program in schools and colleges, universities. Then media should help us. এখন যেমন কোভিডের সময় মিডিয়া এত করে স্প্রেড করছে, মিডিয়া যদি একদিন, একটা হচ্ছে টিভি, একটা হচ্ছে রেডিও, আরেকটা হচ্ছে নিউজ পেপার, ওরা যদি রেগুলার পাবলিশ করে, পাবলিককে যদি জানানো হয়, আমরা আরেকটা কাজ করতে পারি যে যদি আমি এই টেস্টটা না করি, তাহলে আমার সুইমিং ক্লাবে ঢোকার আমি পারমিশন পাবো না, স্কুল অ্যাডমিশন আমার হবে না, বা কলেজ অ্যাডমিশন আমার হবে না। তার মানে সরকারের কাছে আমি এই দাবিটা নিয়ে যাচ্ছি যে থ্যালাসেমিয়াটাকে কারিকুলামের মধ্যে ঢোকাও। একজনকে
পড়াশোনার সময় তাকে জানতে হবে যে থ্যালাসেমিয়াটা কী অ্যাকচুয়ালি। শুধু নাম জানলে হবে না, তাহলেই সে ভাববে যে হোম চৌধুরী এসে শুধু বক্তৃতা দিয়ে যায়। তাকেই জানতে হবে, কারণ আই মে বি দ্য ভিকটিম। ভিকটিম মানে আমার থ্যালাসেমিয়া হবে না, কিন্তু আমার শিশুটির হবে। যে শিশুটিকে আমি পৃথিবীতে আনবো সেই শিশুটির থ্যালাসেমিয়া হতে পারে এবং তার মৃত্যু অবধারিত। তাহলে আমি যদি প্রথম থেকে সাবধান হয়ে যাই, তাহলে আমাকে জানতে হবে ক্যারিকুলামে, সায়েন্স বইতে থ্যালাসেমিয়া নিয়ে ডিটেলস লেখা হবে, মাস্টারমশাইদের দেখানো হবে ভিডিও, মাস্টারমশাইরা আবার থ্যালাসেমিয়ার ওপরে চাপ দিয়ে পড়াবেন। আজকে কোভিড নিয়ে এত হইচই করছি, কোভিড তো উঠে যাবে, কিন্তু থ্যালাসেমিয়া তো 1925 থেকে ডায়াগনোসিস হয়েছিল, আজ অবধি চলছে, বন্ধ তো হচ্ছে না, আরও বাড়ছে। আমরা তো কেউ নজর দিচ্ছি না, কারণ আমি তো মরছি না, মরছি তো আমার বাচ্চা কিনা আমার নাতি মরছে। তাহলে সেটা হচ্ছে একটা। তৃতীয় হচ্ছে আমরা রোটারির মাধ্যমে যে জায়গাতে পৌঁছতে চাইছি, রোটারি ইন্টারন্যাশনাল যিনি চিফ মিস্টার শেখর মেহতা রোটারিয়ান, তার সাথে আমরা দেখা করেছি এবং এই কথাবার্তা হয়েছে যে আমরা এটাকে টিচ, একটা প্রোগ্রাম আছে গভর্নমেন্টের সাথে রোটারির একটা কম্বিনেশন টিচ প্রোগ্রাম, সেই প্রোগ্রামের মধ্যে থ্যালাসেমিয়াটাকে ইনক্লুড করা, আমাদের সেন্ট্রাল হেলথ মিনিস্টার মিস্টার হর্ষবর্ধনের সাথে যোগাযোগ করা, তাদের সাথে ভিডিও দেখানো, তাদের বোঝানো যে গভর্নমেন্ট থেকে যদি বলে যে ম্যান্ডেটরি এইচপিএলসি টেস্ট और ক্যারিয়ার ডিটেকশন টেস্টটা ম্যান্ডেটরি বিয়ের আগে করতেই হবে, সেটা রেফারেন্স আমরা দিচ্ছি। সাইপ্রাস বলে একটা জায়গা আছে, সেই সাইপ্রাসে ওরা 30 বছরের মধ্যে থ্যালাসেমিয়াটাকে টোটালি ইরাডিকেট করে ফেলেছে, জাস্ট নো ইয়োর পার্টনার এটার মাধ্যমে। কারেক্ট ম্যাচ, যে যদি দুজন ক্যারিয়ার থাকে তাহলে ওখানকার আর্চ বিশপ সই করবে না বিয়েতে, তাতে বিয়েটা হবে না। এটা 1970-তে ওরা চালু করেছিল, আজকে প্রায় 0 হয়ে গেছে সাইপ্রাসে। আমরা আরেকটা গল্প বলতে পারি, অনেক দিন আগে স্পার্টা বলে একটা দেশ ছিল, সেই স্পার্টাতে ওরা ঠিক করেছিল কোনো ডিফেক্টিভ বাচ্চার জন্ম নেবে না, কোনো বিকলাঙ্গ শিশু স্পার্টাতে থাকবে না, ওরা মার্শাল রেস। তা কী করতো, একটি বাচ্চা যখন ডিফেক্টিভ হতো তাকে নিয়ে পাহাড়ের ওপর থেকে ফেলে দিত, কিন্তু দ্যাট ওয়াজ এ ব্রুট বারবারিয়ান। কিন্তু দেখো, মেথড ওয়াজ রং, বাট ওদের ইন্টেনশন ওয়াজ ভেরি ক্লিয়ার, যে আমরা আমাদের সোসাইটিটাকে খুব ক্লিন অ্যান্ড ক্লিয়ার রাখবো। বাট মেথড ওয়াজ ডেফিনেটলি রং, বিকজ সায়েন্স ওয়াজ নট দেয়ার, বিজ্ঞানটা ছিল না। এখনকার মতো মানে ডিসগ্রেসফুলি বিজ্ঞানটাকে এখন যেরকম আমরা নষ্ট করছি, তখন বিজ্ঞানই ছিল। এখন আমরা কি করতে পারছি, যেহেতু বিজ্ঞান আমাদের সাথে আছে, আমরা এই টেস্টগুলো করতে পারছি, বিয়ের আগে টেস্ট করতে পারছি, প্রেগন্যান্সি হওয়ার পরে টেস্ট করতে পারছি। শুধু মানুষের বোঝাতে হবে। অনেক সময় অনেক মানুষ বোঝালে বোঝেন, অনেকে বোঝে না, সেখানে একটু চাপ আসতে হয় সরকারের তরফ থেকে। যেমন এখন মাস্ক রাখাটা বাধ্যতামূলক, ঠিক সেরকম বিয়ের আগে টেস্ট করাটা বাধ্যতামূলক, সরকার বলুক। সরকার যদি বলে এটা বাধ্যতামূলক, তখন লোক বাধ্য এটা নিতে, এবং গ্র্যাজুয়ালি 5 বছর 10 বছর 15 বছর বয়স গেলে আমরা এমন একটা জায়গায় পৌঁছবো যে সময় থ্যালাসেমিয়া এখন যত হচ্ছে সেটা আরো অনেক কমে যাবে। এখন আমরা একটু কোভিডের দিকে আসি। Why, according to you, COVID-19 has become a burning topic? Burning because it is affecting everyone, it is killing random. এখন প্রশ্ন হচ্ছে এত হচ্ছে কেন? আমরা তো ফরচুনেট ছিলাম যে আমরা তো এক সময় যখন কোভিড আমাদের দেশে এলো, তখন কোভিড অনেক ঘুরে টুরে এসছে, গোটা ইউরোপ ঘুরে বিলেত ফেরত কোভিড এসছে আমাদের দেশে। এখন নোভেল করোনা ভাইরাস বা নোভেল কোভিড আমরা তাই বলতাম, কারণ কোভিড সম্বন্ধে আমাদের কোনো ধারণা নেই, সারা পৃথিবীতে কেউ জানতো না হোয়াট ইট ইজ। তো এই জিনিসটা কত ভিরুলেন্ট হতে পারে সেটা আমরা যত দিন যাচ্ছে আমরা জানতে পারছি, এর আগে আমরা জানতাম না। আমরা এও জানতাম না কারণটা কি, ডেথ এবং ম্যাসাকার হয়ে গেল ইউরোপ আর আমেরিকা। কিন্তু তাদের থেকে আমরা জানলাম, অনেক কিছু শিখলাম, কিছু নতুন ওষুধ বেরোলো, এবং আমরা 3টে জিনিস জেনে গেলাম। যদি আমি মাস্ক পরি তাহলে ড্রপলেট ইনফেকশনটাকে আমি বন্ধ করতে পারব। 95 মাস্ক যেটাকে বলে 95% প্রোটেকশন দেয়, সেটা আমাদের দরকার, অথবা ডাবল মাস্কিং করা। এমন মাস্ক না নেওয়া যে মাস্কটার মধ্যে যদি আমি জল দিই
ফুটো হয়ে জল পড়ে যায়, তার মানে সেটা কারেক্ট নয়। বা গামছা বেঁধে ফেললাম, দ্যাট ইজ নট দ্য থিং। দেখতে ভারী সুন্দর, সই না, সেটা চলবে না। আমি মাস্কটা পরার পরে ফু দিলে সামনে মোমবাতি যদি নিভে যায়, তার মানে মাস্কটা ডিফেক্টিভ। তাহলে আমার মাস্ক হচ্ছে নাম্বার 1। আমাকে স্যানিটাইজ করতে হবে, বারবার বলা হচ্ছে, কিন্তু আমার মনে হয় বারবার ডিফারেন্ট স্যানিটাইজার দিয়ে হাত না ধুয়ে আমি যদি বারবার হাতটা ধুই, সাবান দিয়ে হাত ধুই, তাহলে কিন্তু আমি রক্ষা পেয়ে যাব। আমি দুজনের মাঝখানে একটা গ্যাপ রাখবো, অন্তত যেটা বলা হয় 3 থেকে 6 ফুট ডিস্টেন্স আমরা রাখবো, একেবারে কাছাকাছি চলে আসবো না, এবং মাস্ক পরে কথাবার্তা বলবো সব সময়। এই 2-3টে জিনিস আমি মানবো। আর 4 নম্বর হচ্ছে আমার ইমিউনিটিটাকে ভয়ঙ্করভাবে বাড়াতে হবে। ইমিউনিটি যদি বাড়ে, আমি রোগ প্রতিরোধ করতে পারবো। চতুর্থ হচ্ছে আমরা অপেক্ষা করছিলাম ভ্যাকসিন কবে আসবে। ভ্যাকসিন এলো, কিন্তু যে স্পিডে ভ্যাকসিনটা দেওয়ার কথা, যে কোনো কারণেই হোক, আমরা সবাইকে দিয়ে উঠতে পারিনি। আজ অবধি আমরা 15 কোটি লোককে ভ্যাকসিন দিয়েছি 135 কোটির মধ্যে। কিছু কিছু দেশ আছে যারা সবাইকে ভ্যাকসিন দিয়ে দিয়েছে, ভিয়েতনাম দিয়েছে, ইসরায়েল দিয়েছে, এবং ওরা বেঁচে গেছে। করোনা নিয়ে অতিরিক্ত ভয় পাওয়া দরকার নেই। করোনা থাকবে, করোনা আমাদের সবাইকে মেরে ফেলবে না। করোনা হতে হতে আমাদের ইমিউনিটি গ্রো করবে, কিন্তু সাবধানের জন্য মাস্ক ইজ এ মাস্ট। যদি কাউকে আমি রাস্তায় দেখি মাস্ক ছাড়া ঘুরছে, আমার অধিকার আছে তাকে ধমক দিয়ে মাস্কটা পরানো। সেখানেই গভর্নমেন্ট পুলিশের মাধ্যমে বা পাবলিকও এটার পার্ট প্লে করবে। হাত ধোয়া, ডিস্টেন্স মেনটেন করা, 3টে ইমিউনিটির জন্য ভালো ভালো খাওয়া দাওয়া করা, এবং আমাকে খুব পজিটিভ অ্যাটিটিউড নিয়ে থাকতে হবে। সারাদিন ভয় পেলে চলবে না। ভয় পেয়ে ঘরে থেকে বিছানার থেকে পড়ে গিয়ে পা ভেঙে মারা যাব, কোভিড কিন্তু হবে না। অর্থাৎ কোভিডের আগেই আরেকটা রিকোয়েস্ট আমার, সেটা হচ্ছে, আমি দেখলাম একজন কোভিড পেশেন্ট রাস্তায় পড়ে আছেন, বা আমার পাশের বাড়িতে কোভিড আক্রান্ত, আমি ভয়ে গেলামই না। দ্যাট ইজ ইনহিউম্যান, কখনোই করা উচিত নয়। কালকে কিন্তু আমার উপরে হতে পারে। হাতে মুখে মাস্ক থাকবে, হাতে একটা গ্লাভস পরবো, আমি সেই রোগীকে দেখবো, ধরবো, সেবা করব, তাকে জল খাওয়াবো, তুলে বসাবো, বাড়ি এসে হাত ধোবো, গ্লাভসটা ফেলে দেবো। আমায় হাত ধুতেই হবে। আমি কোভিড পেশেন্টকে ধরেছি বলেই কোভিড পেশেন্ট লাফিয়ে আমার শরীরে ঢুকবে না। এই হিউম্যান টাচটা ভীষণ দরকার। একটা সময় ছিল কলেরাতে গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যেত। আজকে আমরা কি দেখছি? কলেরা এরকম লাফিয়ে লাফিয়ে আসে না। পরিষ্কার থাকতে হবে, হাইজিন মেনটেন করতে হবে। আর রুগীকে বাঁচানো যায় জলের মধ্যে নুন আর চিনি দিয়ে, লেবু দিয়ে বাঁচানো যায়। সো সিম্পল। আর আমরা পালিয়ে গেছিলাম, আমাদের গ্রামের পর গ্রাম উজাড় হয়ে গেছে। দুর্ভিক্ষতে যেমন লক্ষাধিক মানুষ মারা গেছে, কলেরাতে প্রচুর লোক মারা গেছে আমাদের অবিবেচনার জন্য। এখানে আমার রিকোয়েস্ট হচ্ছে, আমার পাশের বাড়িতে যদি কেউ থাকে, তার খাবার আনিয়ে দিন। তাকে বাজারে যেতে দেবেন না, রাস্তায় বেরোতে দেবেন না, কিন্তু ওর তো প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দিতে হবে। আমাকেই পৌঁছে দিতে হবে, কিন্তু আমাকে সাবধান থাকতে হবে, হাত ধুতে হবে, মুখে মাস্ক অবশ্যই থাকবে, ডাবল মাস্ক আমি ইউজ করব, এবং যিনি ভিকটিম তাকেও মাস্ক পরাতে হবে। কিন্তু এখন যে ভ্যাকসিন বেরিয়ে গেছে, তো এখন একটা ভয়ও আছে সঙ্গে, যে এখন আমি সেফ আছি ঠিকই, কিন্তু ভ্যাকসিন দেওয়ার পরে যদি আমার কোভিড হয়ে যায়, বা কি আদৌ হবে? আমাদের দুর্ভাগ্য, সত্যিকারের দুর্ভাগ্য, আমরা শিক্ষিত কিন্তু অশিক্ষিত। আমরা কাউকে বিশ্বাস করি না, আমরা নিজেকেই বিশ্বাস করি না। আমি ভগবানের পুজো করি, ভগবানকে বিশ্বাস করি না। আমরা একটা অদ্ভুত সিচুয়েশন, আমরা একটা অদ্ভুত দেশে বাস করি, যেখানে বিজ্ঞানীরা সবাই মিলে খেটে এই ভ্যাকসিনটাকে তৈরি করেছেন, সেখানে দ্বিমত আসছে কিভাবে? 2টো ভ্যাকসিন নিতে হবে, 4 থেকে 6 সপ্তাহ বা 6 থেকে 8 সপ্তাহের গ্যাপ দিয়ে জিনিসটাকে নিতে হবে। বাজারে ভ্যাকসিন এসে গেছে, সরকার বলেছে ভ্যাকসিন এসছে, আমার কোনো অধিকার নেই প্রশ্ন তোলার, আমাকে অবশ্যই নিতে হবে। যে ভ্যাকসিন নেবে না তাকে শাস্তিমূলক ব্যবস্থা করতে হবে, তাকে কোয়ারেন্টাইন করে সরিয়ে রাখতে হবে। আমি সমাজের বিরুদ্ধে যেতে পারি না। ভ্যাকসিন এসে গেছে, ভ্যাকসিন দিতে হবে। ভ্যাকসিনে কি হতে পারে? যে কোনো ভ্যাকসিনেরই ছোটোখাটো রিয়াকশান হতে পারে,
কিন্তু আমার ভ্যাকসিন নেওয়ার পরে কিছুই হয়নি, তার মানে ভ্যাকসিন না দিয়ে জল দিয়েছে কিনা, সেটা যেমন বোকামো, ঠিক সেরকম আমি কেন এক্সপেক্ট করবো যে ওটা দিলেই আমার সাংঘাতিক রিয়াকশন হবে? আমার ইমিউনিটির ওপর নির্ভর করছে। দ্বিতীয়, আমি জানি না আমার কোভিড আছে, সাইলেন্ট, তার মধ্যে আমি ভ্যাকসিন দিলাম, তার কদিন পরেই আমার কোভিড ধরা পড়তে পারে। সেটা তো ভ্যাকসিনের জন্য হয়নি, সেটা তো হচ্ছে আমার ভেতরে ছিল, সেটা বাইরে প্রকাশ পেল, এটা বুঝতে হবে। অতএব কোভিড ইঞ্জেকশন নিয়ে, ভ্যাকসিন নিয়ে যদি কোনো দ্বিমত থাকে, যদি কোনো ভ্রান্ত ধারণা থাকে, যদি মিডিয়াতে কেউ কোনো কথা ছড়ায়, হোয়াটসঅ্যাপে যদি ছড়ায়, দণ্ডনীয় অপরাধ বলে গণ্য করা হবে। সরকার যেখানে এনেছে, বিজ্ঞানীরা যেখানে জিনিসটা করেছেন, নিয়ে এসছেন, আমরা যারা দিনের পর দিন কোভিড সিচুয়েশনে অপারেশন করছি, ফার্স্ট লাইন অফ ডিফেন্সে যারা আমরা ব্যাটিং করে যাচ্ছি, আমরা টায়ার্ড হয়ে যাচ্ছি, আমরা ক্লান্ত হয়ে পড়ছি রুগীদের কাজ করতে করতে। আমার হাসপাতালে একজন ফিজিশিয়ান বলেছেন দয়া করে আর রেফার করবেন না, এত টায়ার্ড, এত ক্লান্ত। সেখানে আমরা এটাকে মজা করার কথা বলবো? এটা কি ধরনের মজা হতে পারে যে ভ্যাকসিন নিয়ে আমি প্রশ্ন তুলছি? এটা লিটারেসি বোঝায় না, আমরা বেসিক্যালি ইলিটারেট হয়ে গেছি। How immunity plays a big role in this? ফ্যান্টাস্টিক, যে কোনো ইমিউনিটি তো সব কিছুতেই। প্রচণ্ড ঠান্ডা পড়ছে, আমি কীভাবে বেঁচে থাকি? একসাথে 5 জনের ম্যালেরিয়া হলো, একজন বেঁচে গেল, বাকি 4 জন মরে গেল। এগুলো সব তো ইমিউনিটির জন্য। আমার শরীরে ইমিউনিটি থাকবে, প্রতিরোধ ক্ষমতা বাড়বে, সেটাই আমাকে তো প্রোটেকশন দেবে। আমার যে যখন একটা ওয়ার হয়, এই ওয়ারে কে জেতে? যাদের ধৈর্য ধরার ক্ষমতা আছে, অর্থবল আছে, অস্ত্রবল আছে, ভালো প্ল্যানার আছে, ওরাই যেত। দ্যাট ইজ দ্য ইমিউনিটি। আমার সিস্টেমের, আমার সোসাইটির, আমার ইমিউনিটি কত সাংঘাতিক আছে, সেটার বিরুদ্ধে যে রোগরা আসছে, ভাইরাস আসছে, ব্যাকটেরিয়া আসছে বা অন্যান্য জিনিস আসছে, ওরা শিল্ডের মতো তো আমি প্রোটেকশন দিয়ে রাখছি। ইমিউনিটি ইজ দ্য শিল্ড। আগের দিনে যখন যুদ্ধ করতে যেত, এক হাতে তলোয়ার হলো অ্যাটাক করার জন্য, আরেক হাতে শিল্ড থাকতো টু প্রোটেক্ট মিসেলফ। অ্যান্ড ইমিউনিটি ইজ দ্য শিল্ড, এবং ইমিউনিটিটাকে আমাকে বাড়াতে হবে ভয়ঙ্করভাবে। আমি কি করে বুঝবো যে আমি যথেষ্ট ইমিউন বা ইমিউন? রোগ না হলেই বুঝবে তুমি ইমিউন। দ্বিতীয় কথা, তুমি সবসময় যদি শুধু ভাবো আমার বোধহয় রোগটা হয়ে যাবে, তুমি তাহলে উইক পার্সোনালিটি। জঙ্গলে সব হরিণকে বাঘ খায় না, বাঘ সেই হরিণকেই খায় না যে হরিণ দৌড়তে পারে না, যে বিকলাঙ্গ, যে দৌড়তে পারে না, যে অসুস্থ, তাকে বাঘ খাবে। এবং সোসাইটির নিয়মই হচ্ছে যে শক্তিশালী নয় সে ডিকে হয়ে যাবে, সে নিশ্চিহ্ন হয়ে যাবে। অশক্ত লোককে কোনো দিনও প্রকৃতি পছন্দ করে বাঁচিয়ে রাখবে না। এর পরের প্রশ্নে আসছি। আমরা তো ইন জেনারেল নিউট্রিশাস ফুডই ইনটেক করি, মোস্ট অফ আস, মিডিওকার অর আপার মিডল ক্লাস কি বলো, তারা নিউট্রিশাস ফুড ইনটেক করে, কিন্তু তবুও ল্যাক অফ ইমিউনিটি কেন হয়ে যাচ্ছে? 2 নম্বর, প্রথম কথা হচ্ছে শুধু খাবারে ইমিউনিটি আসে না। আমার 4টে জিনিস দরকার। একটা হচ্ছে দ্য অ্যাটিটিউড, একটা হচ্ছে ফুড, একটা হচ্ছে গেমস, আর একটা হচ্ছে এক্সারসাইজ। আমার শহরাঞ্চলের যত বাচ্চারা বড় হচ্ছে, ওরা অনেকটা বনসাই টাইপ বড় হচ্ছে। ওদের সিলেক্টেড ফুড তুলে তুলে ওর মা বাবারা খাওয়াচ্ছে, ওরা নিজের থেকে ছুটে গিয়ে খাবারটা খাচ্ছে না। গাছ থেকে পেরে তাজা ফল খায় না। পেয়ারা কটা বাচ্চা খায় গাছ থেকে পেরে? টোপা কুল আজ অব্দি কজনে খেয়েছে? কাঁচা আম কজন খায়? আমরা কজন খায়? কেউ খায় না। রিয়েলের জুস খায়, যেটার মধ্যে কোনো ফ্রুট জুসই নেই, ওর মধ্যে চিনি ভর্তি। এতগুলো যে মিষ্টির দোকানে এত মিষ্টি র্যান্ডম ঢুকছে শরীরে, এটা তোমার ইমিউনিটি বাড়াবে কীভাবে? অতএব বেসিক্যালি আমাদের ফুড ইনটেক ইজ অ্যাবসলিউটলি ইমপ্রপার। নাম্বার 1, আমাদের খেলাধুলো নেই। আমাদের 3 নম্বর, আমাদের বাচ্চারা কায়িক পরিশ্রম করে না। 4 নম্বর, কম্পিউটার নিয়ে বসে আছে কন্টিনিউয়াস আর হোয়াটসঅ্যাপ করছে। অতএব আমি এদের ধরছিই না যে এরা ইমিউন জোনের মধ্যে আছে। ওয়ারেস আমি পুরুলিয়াতে সেদিন গেছিলাম, বাচ্চাগুলো গাছ থেকে লাফ দিয়ে নিচে পড়ছে, জলের মধ্যে লাফাচ্ছে, ঝাঁপাচ্ছে, খাবার নেই, অ্যাবান্ডেন্স অফ ভিটামিন ডি রাস্তায়,
কিন্তু প্রোটিন নেই ওদের, ওরা ম্যালনিউট্রিশনে ভুগছে। আমার শহরাঞ্চলে প্রচুর পয়সা আছে, কিন্তু আমি জানি না কি খাবার দেওয়া উচিত। আমার এখনকার আনফর্চুনেটলি অনেকেই জানেন না দই কিভাবে তৈরি করে। ওরা রেডিমেড দই বাজার থেকে প্রিজারভেটিভ সহ নিয়ে আসছে। কোয়ালিটি ফুড প্রিপারেশন হচ্ছে না। সবচেয়ে বড় কথা, যে প্রোটিনটা দরকার ফর ইমিউনিটি, সেই প্রোটিন হচ্ছে 1 গ্রাম প্রোটিন পার কেজি অফ মাই ওয়েট। আমরা সবচেয়ে কম প্রোটিন সেবী দেশ এই ভারতবর্ষ, যেখানে পর্তুগাল প্রতিদিন পার হেড 250 গ্রাম মাংস খায়, বিফ খায়। সেখানে আমার দেশে বিফ ছাড়ো, রেড মিট ছাড়ো, আরে ডিমের কুসুম অবধি খায় না, ডিমই খায় না, সপ্তাহে 1 দিন ডিম খায়। পুজো নিয়ে ব্যস্ত, সারাদিন ভগবান এসে দেখা দেবে। জলে ভগবান, স্থলে ভগবান, পাহাড়ে ভগবান, গঙ্গা জলে ভগবান। পলিউটেড গঙ্গা জল, সেই গঙ্গা জলকেও মাথায় ছেটাচ্ছি, মুখে দিচ্ছি। এর ইমিউনিটি কোনোদিনও হবে না। অর্থাৎ ইমিউনিটি যদি হতে হয়, আমাকে নেক্সট জেনারেশনের দিকে তাকাতে হবে। নতুন যে জেনারেশন আসছে তার দিকে আমি অ্যাপিল করছি, সব কিছু ভুলে যান। প্রোটিন চাই, ভেজিটেবল প্রোটিন, অ্যানিম্যাল প্রোটিন, ফ্রুটস প্রচুর চাই, কামড়ে খেতে হবে, জুস নয়। রিয়েলের জুস টুসগুলো বন্ধ করুন। সেই অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে, স্কুলে বাচ্চা যাচ্ছে, ব্যাগের মধ্যে রিয়েলের জুসের প্যাকেট দেওয়া হচ্ছে। ওয়াই? অ্যাডভার্টাইজ যারা করছে ওরা পয়সা দিচ্ছে বলে এটা অ্যাডভার্টাইজ করা হচ্ছে। নো, দ্যাট ইজ অ্যাবসলিউটলি ব্যাড। এবং যে সময়কার যে ফল, সেই ফলটা আমাকে খেতে হবে। আজকে শীতের দিনে পটল খুঁজছি, সেটা আমার দরকারটা কোথায়? গরমের দিনে তুমি পটল খাও। আমি গরমের দিনে কমলা লেবু খুঁজছি, আমি এখন আম খাচ্ছি না। ডায়াবেটিস আমার হয়ে গেছে, তাই আমি আম খাবো না। ডায়াবেটিস হলে নাকি ডিম খেতে নেই, এরকম একটা হ্যাফাজার্ড চিন্তা ভাবনা। এর জন্যে আমি কিছুটা ডাক্তারদেরও দায়ী করব। আমরা ডাক্তাররাও ক্লিয়ারলি কখনো বলি না কখন ঘুমোতে হবে, কখন খেতে হবে, কি খেতে হবে। আমাকে খেতে হবে আগে 12 ঘন্টা রাত্রিরে উপোস করতে হবে, তাহলে ডায়াবেটিস কন্ট্রোলে আসবে। আমার মোটা যারা, কার্বোহাইড্রেট আমি খাবো না। রাত্রিরে যখনই কাউকে জিজ্ঞেস করা হচ্ছে আপনি কি খান, বলে 3 থেকে 4টে রুটি। তুমি কি এত গরিব যে রুটি দিয়ে পেট ভরাতে চাইছো? রুটি তো পাশে থাকবে। আমার মেইন আসল খাবারগুলোর সাথে রুটি সাইডে থাকবে। ওড়না যেমন মহিলারা পরেনি, ওড়নাটা হচ্ছে রুটি বা ভাত, কিন্তু বেসিক খাবার হচ্ছে শাক থাকবে, সবজি থাকবে, ফল থাকবে, দই থাকবে, ডিম থাকবে। এই যদি আমি করতে পারি, তার সাথে আমাকে হাঁটতে হবে 8 ঘন্টা মিনিমাম, রোদে নিয়ে হাঁটতে হবে আমাকে। 94% শহরাঞ্চলের লোকের ভিটামিন ডি নেই, আর ভিটামিন ডি না থাকার ফলে ইমিউনিটি তৈরি হবে না। আমরা মুখে নো মারিতাম জগত করছি, রাস্তায় দাঁড়িয়ে কোনো কিছু করতে ভয় পাই, রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করতে ভয় পাই, রাস্তায় দাঁড়িয়ে হাঁটতে ভয় পাই, রাস্তায় কোনো খারাপ জিনিস দেখলে ভয়ে বাড়িতে চলে আসি। আমাদের নিজস্ব ইমিউনিটি লেভেল 0-তে নেমে গেছে, যে আমরা একটা সত্যিকারের ভালো জিনিসেরও প্রতিবাদ করা ভুলে গেছি। একটা নীরেন্দ্রনাথ চক্রবর্তীর উলঙ্গ শিশুর আমাদের বারবার কবিতাটা পড়তে হয়। থ্যালাসেমিয়া নিয়ে আমি আরেকবার একটা কথা বলছি। রবীন্দ্রনাথের একটা গল্প আছে, জুতো আবিষ্কার। সেখানে যিনি জুতো তৈরি করেন উনি বলেছিলেন, গোটা পৃথিবী চামড়া দিয়ে ঢাকা দরকার নেই, নিজের পাটা চামড়া দিয়ে ঢেকে নিন, তাহলেই হবে। আমার HPLC টেস্ট আমি নিজে একা টেস্ট করে দেখবো যে আমি ক্যারিয়ার কিনা। আমি যদি জুতোর মতো আমি দেখে নিই যে আমি ক্যারিয়ার, তাহলে আমি সাবধান হয়ে ক্যারিয়ারকে বিয়ে করবো না। আর আমি যদি ক্যারিয়ার না হই, তাহলে বললে আমি ক্যারিয়ারকে বিয়ে করতে পারি। আমি জানিও ক্যারিয়ার, তবুও আমি বিয়ে করবো, অফকোর্স আমি যদি পছন্দ করি। তো সেটা তো হতেই। So how are rumors affecting people? ম্যাক্সিমাম রিউমার তারাই নেই যাদের মনের জোর নেই, যাদের বিশ্লেষণ ক্ষমতা কম, ওরাই রিউমারে ভাসে। এই যেমন ইলেকশনের আগে, আগামীকাল ইলেকশনের রেজাল্ট বেরোবে, আজকে সবাই জানে, সমস্ত চ্যানেলে বলা হয়ে গেছে এই পার্টি এই পাবে, এই পার্টি এই পাবে, এই পার্টি এই পাবে। তাই যদি হয়, তাহলে কালকের জন্য অপেক্ষা করছি কেন? আজকে তো রসগোল্লা খেয়ে আমি সেলিব্রেশন করতে পারি। এটা আমাদের একেবারেই বোকামো, অ্যাবসলিউটলি বোকামো। আসলে আমরা পড়াশোনা আজকাল করছি না, আমরা গল্পের বই পড়ি না, ভালো সিনেমা দেখি না, সব যাই চলছে আর কি। তো আমার মনে হয় তুমি অলরেডি এটা ইনক্লুড করেই দিয়েছো যে বুস্ট কি করে করবো আমরা ইমিউনিটি।
দিস ইজ এ ভেরি সিম্পল ওয়ে অফ বুস্টিং। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মানসিকভাবে আমাকে তৈরি থাকতে হবে। যে কোনো জিনিসের জন্য। আমার পা ভেঙে গেল, আমাকে জানা উচিত যে আমার পাটা ভাঙলে 3 মাস থেকে 6 মাস আমি বেড রিডিং হয়ে থাকতে পারি। যখন আমি জানি না তখনই কিন্তু হাত কার করতে থাকি, এর সাজেশন নেই, ওর সাজেশন নেই, এই ইচ্ছে মতো বললো, ও ইচ্ছে মতো বললো। আর যে যেটা জানে না সে সবচেয়ে বেশি জ্ঞান দেয় সেটার উপর। আমার স্ত্রী প্রেগনেন্ট, 9 মাস উনি সময় পাচ্ছেন প্রেগনেন্সিতে বাচ্চাটা কীভাবে বড় হবে, বাচ্চা হওয়ার পরে কী কী করতে হবে, কিন্তু উনি তো মানসিকভাবে তৈরি হলেন। যার পর বাচ্চা যখন জন্ম হয়ে গেল, এবার বাচ্চা কেন কাঁদে, বাচ্চা কেন ঘুমোয় না, বাচ্চা কেন বেশি ঘুমোয়, এই সব অবান্তর প্রশ্ন আসতে থাকে। আমার মনে হয় কাউন্সেলিংটা ভীষণ ইম্পর্ট্যান্ট। তোমার প্রথম প্রশ্ন, আমি কেন বারবার থ্যালাসেমিয়া নিয়ে কথা বলছি, আমি সেটাই বলছি, প্রতিজন ডাক্তারবাবু, প্রতিজন কাউন্সিলর তার টপিকের ওপরে বারবার করে বোঝাবেন যাতে তার মাথায় ঢোকে বিজ্ঞানটা কি। বিজ্ঞান ভিত্তিক আলোচনা হবে। শুধু পাঁচটে কি ছিল, আমাদের তো আগে আতুর ঘরে, গোয়াল ঘরে বাচ্চা হতো, সিজারিয়ান সেকশন তো দরকার ছিল না। এইসব আবল তাবল কথা বলে লাভ নেই। তার কারণ হচ্ছে তখন সিজারিয়ান করার কোনো সুযোগই ছিল না। আজকে প্রত্যেকটা বাচ্চা ইজ ভেরি ভাইটাল, এবং প্রতিটি বাচ্চার যদি মনে হয় যে সিজার ছাড়া বাচ্চার গন্ডগোল হতে পারে, সিজারিয়ান হবে, সেটা আপত্তি কোথায়। তখন সিজারিয়ান হতো, তখন এক একটি বাড়িতে 8 জন 9 জন 10 জন 12 জন বাচ্চা হতো। সেখানে 1 জন বা 2 জন যদি কোনো কারণে মারা যেতেন মেনে নেওয়া হতো। আর দ্বিতীয় ছিল, কোনো ব্যবস্থাই ছিল না হাসপাতালে। হাসপাতাল কনসেপ্টটা তো রানী রাসমণির সময় এলো, তার আগে তো ছিল না। তার আগে তো সমস্ত কিছু চিকিৎসা বাড়িতেই হতো, এবং ডাক্তারবাবু সেই জমিদারের একজন নিজস্ব ডাক্তারবাবু থাকতেন, রাজার একজন ডাক্তারবাবু থাকতেন, আপামর জনসাধারণের কোনো ডাক্তার ছিলেন না। সে বৈদ্যরা ছিল, তাদের বলা হলো শতং মারি ভবেদ বৈদ্য। 100 জনকে মারলে সে বৈদ্য হবে। সহস্র মারি চিকিৎসক, যে 1000 জনকে মেরে ফেলেছে সে চিকিৎসক হবে। এবার ভাবো তো দেখি, 999 জনকে যে মেরেছে, এবার আমায় তো মেরে ফেলেছে। এইভাবে আমাকে ভাবতে হবে সমস্ত জিনিস, এটা ব্রডার আউটলুক। শিক্ষাটা চাই। আসলে আজকে আমাদের দেশের শিক্ষার ভারটা শিক্ষকদের হাতে নেই। শিক্ষকরা শিক্ষা দিতে পারছেন না। কে দিচ্ছেন আমি বলছি না, কিন্তু প্রপার শিক্ষাটার জন্যে তখনকার দিনে গুরুমশাইরা ছিলেন। এখানে আজকে আমি বলছি যে তখনকার দিনে, এবং প্রপার লিটারারি ফিগাররা যদি ওরা নিজেরা কথা বলেন, ভয় না পেয়ে টিভিতে রেডিওতে লেখেন, তাহলে জনসাধারণ অনেক কিছু জানতে পারবে, আর এত চারদিকে হাহাকার করে ঘুরে বেড়াবে। সো আমরা প্রোগ্রাম একদম শেষে এসে গেছি, তো এনি ক্লোজিং রিমার্কস? অফকোর্স, প্রথম কথা তোমাকে অনেক অনেক ধন্যবাদ যে আমাকে দ্বিতীয়বার সুযোগ দেওয়ার জন্যে, এবং মন খুলে কথাবার্তা বলার জন্যে। আমার মনে হয় এই আমার বক্তব্যটা কাউকে হার্ট করার জন্য নয়, কিন্তু আমার এই বক্তব্যটা সবার কাছে যাতে পৌঁছায়, ভবিষ্যৎ প্রজন্মর ওপরে আমি ভীষণ আশাবাদী। নতুন নতুন ছেলেমেয়েরা বিভিন্ন জায়গায় রাজনীতিতেও এসছে, আমরা তাদের ওপর ভয়ঙ্কর আশাবাদী। আমি চাই যে আমরা যদি মানসিকভাবে অত্যন্ত দৃঢ় হই, আমরা যদি চাই যে আমরা গুজবে কান না দিই, তার জন্যে আমার যে শারীরিক মানসিক ক্ষমতা, তার জন্য কিন্তু 1 পয়সা খরচা করার নেই। সকালবেলা রোদে হাঁটতে কোনো পয়সা খরচ হয় না, 6 টাকা দিয়ে ডিম খাওয়া যায়, শাকসবজি এখনও দাম কম আছে। এই জিনিসগুলো আমাকে বুঝতে হবে। আর যা পলিসি মেকার যারা, তাদের কাছে আমার এপিল হচ্ছে, শুধু বললে হবে না, প্রোভাইড করতে হবে। আমি বারবার বলছি হাত ধুতে হবে। জল কোথায়? আমি যদি জল সাপ্লাই করতে না পারি, আমি হাত ধোবো কীভাবে? আমরা পুরুলিয়াতে গেছি, পায়খানা তৈরি করে দেওয়া হয়েছে, পায়খানার পাশে জল কোথায়? জল ছাড়া একটা ল্যাট্রিন কীভাবে তৈরি হয়? যার জন্য ওরা মাঠে ঘাটে চলে যাচ্ছে। অর্থাৎ একটার সাথে একটা কিন্তু যোগাযোগ আছে। এটা আমাদের পলিসি মেকারদের বুঝতে হবে, জনসাধারণকে বুঝতে হবে, আর যারা উন্নত মানের জনসাধারণ তাদের দেখতে হবে, যারা ডিপ্রাইভড, ওরা যাতে আপনাদের জ্ঞানের কিছুটা অংশ পায়। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনাদের চোখ থাকুক সুকল্পধর্ষতে। ধন্যবাদ।